সাকিব আল হাসান আইপিএল এর ৩টে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন, এই ব্যাপারে আসলে কোনো সত্যতা কি এখন পর্যন্ত পাওয়া গেছে? একটা রেপুটেশন তো বাংলাদেশি ক্রিকেটারদের খারাপ হয়ে গেছে যে বাংলাদেশের ক্রিকেটাররা ফুল সিজনের এনওসি পান না আইপিএল। রেপুটেশন সংকটে তো আসলে বাংলাদেশ আছে আইপিএল এর কর্তৃপক্ষের কাছ থেকে। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স টিকটকে আপনাদেরকে স্বাগতম। আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধ হয়েছে, তিনি আইপিএল এর ৩টা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন। সাকিব কি আইপিএলে দল পেতে পারেন কিনা বা কতটুকু সুযোগ আছে কিনা আদৌ? সাকিব আল হাসান আইপিএল এর ৩টে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন, এই ব্যাপারে আসলে কোনো সত্যতা কি এখন পর্যন্ত পাওয়া গেছে বা অফিসিয়াল কোনো কনফার্মেশন কি এখন পর্যন্ত পাওয়া গেছে সেটা তো অবশ্য যায় নাই। তো আমি অন্তত এই ব্যাপারটাতে এখন পর্যন্ত আসলে বিশ্বাস করতে পারছি না যে সাকিব যোগাযোগ করেছেন ৩টা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। বাট যদি এরকম হয়ে থাকে, যদি ৩টা ফ্র্যাঞ্চাইজের ব্যাপারে আমি দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যাদের স্পিন লাইন আপটা নিয়ে কথা হচ্ছিল যে হয়তোবা অপেক্ষাকৃত একটু উইক কিনা, রাজস্থান রয়্যালসকে নিয়ে কথা হচ্ছিল এবং সেই সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ, এই ৩টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা হচ্ছিল যে এই ৩টা ফ্র্যাঞ্চাইজির স্পিন ডিপার্টমেন্টটা যেহেতু একটু উইক, অপেক্ষাকৃত উইক, সুতরাং সেই জায়গাটাতে সাকিব আল হাসানকে তারা ইনকর্পোরেট করতে পারে কিনা। প্রথমত একটা বিষয়, সেটা হচ্ছে বোলিং অ্যাকশন পরিবর্তন করার পর এই মুহূর্তে সাকিবের বোলিংটা কোন স্টেজে আছে সেটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে বোলিং অ্যাকশন চেঞ্জ করেছেন, বাট বোলিং অ্যাকশনটা চেঞ্জ করার পর তার বোলিংটা এখন কোন স্টেজে আছে সেটা বোঝার জন্য কিন্তু আলটিমেটলি ডোমেস্টিক কম্পিটিশনে সাকিব আল হাসানকে দেখার একটা ব্যাপার আছে। এখন আমি জানি না যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে সেই রিস্কটা নেবে কিনা। এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট যে আলটিমেটলি বোলিং অ্যাকশন যেহেতু চেঞ্জ করা হয়েছে, সে চেঞ্জ করার পর এখন তার বোলিংটা আসলে কোন স্টেজে আছে। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটু ডিফিকাল্ট যে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে এখনই উইদাউট এনি এক্সপেরিমেন্ট তারা দলে নেবে কিনা, কারণ অ্যাকশন চেঞ্জ করার পর তার ম্যাচ কন্ডিশনটা কেমন বোলিংয়ের, এটা একটা ব্যাপার আছে। তবে আমি যেমনটা দেখছিলাম যে হায়দ্রাবাদের যে টিমটা আছে, হায়দ্রাবাদের সেই টিমটা আপনি যদি চিন্তা করেন, ট্রাভিস হেড একজন বিদেশি খেলোয়াড়, তিনি খেলেন। সেই জায়গায় হেনরিক ক্লাসেন রয়েছেন আরও একজন বিদেশি খেলোয়াড়, প্যাট কামিন্স রয়েছেন আরও একজন বিদেশি খেলোয়াড়। এখন ৪ নম্বর বিদেশি খেলোয়াড়ের জায়গাটায় তাদের লাইন আপটাতে অ্যাডাম জ্যাম্পা খুব সম্ভবত আছেন হায়দ্রাবাদের টিমটাতে। এখন আমি যদি চিন্তা করি, কম্পেয়ারিং টু অ্যাডাম জ্যাম্পা, সাকিব আল হাসানের ব্যাটিংটা একটা ডেফিনেটলি ইটস গোয়িং টু বি আ প্লাস পয়েন্ট। আর লেগ স্পিনের কথা যদি চিন্তা করেন, ওই দলটা রাহুল চাহার আছেন। সো লেগ স্পিন অপশনটা রাহুল চাহার আছেন, সেই সঙ্গে সাকিব আল হাসান যদি একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনের অপশনটা যুক্ত হয়, সেটা ডেফিনেটলি একটা ভালো অপশন হতে পারে। বাট আই ডোন্ট থিঙ্ক সো, কারণ ওই যে বোলিং অ্যাকশনটা চেঞ্জ করার পর এখন সাকিবের বোলিংটা কোন জায়গাটায় আছে সেটাও কিন্তু দেখার একটা বিষয় আছে। তবে এই বিষয়টা নিয়ে এত কথা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, তারপর ঠিক বোর্ড একই পথে হেঁটেছেন, এটা নিয়ে কি বলবেন? দেখেন, আমার কাছে তো আরও মনে হয় যে জিম্বাবুয়ে সিরিজটাতে আমরা কিছু নতুন প্লেয়ারকে আর একটু দেখতে পারতাম। সাপোজ নাহিদ রানা বেস্ট 11-এ খেলবেন, এই কারণেই হয়তো বা নাহিদ রানাকে ইনিশিয়ালি দেয়া হচ্ছেন এনওসিটা। সেই সময়টাতে আমাদের পেস বোলিং ট্রায়োটা তো এরকমও হতে পারতো যে খালেদ যেহেতু নিয়মিতভাবে ম্যাচ পান না, খালেদ আহমেদকে আমরা ট্রাই করাতে পারতাম আর একটু নিয়মিতভাবে। জিম্বাবুয়ে সিরিজের 2টা টেস্টে তিনি খেলতেন, শরীফুল, খালেদ, হাসান মাহমুদ, এই 3জন পেস বোলারকে নিয়ে আমরা খেলতে পারতাম। হতে পারতো না এরকম তো হতে পারতো। আর লিটন কুমার দাসের জায়গায় যদি চিন্তা করেন, মাহিদুল অঙ্কনকে আমরা আরেকটু বেটার ওয়েতে বাজিয়ে দেখতে পারতাম, আমি একটু এইভাবে চিন্তা করি। এবং সেই সঙ্গে সামনে বাংলাদেশের যেহেতু অনেকগুলো টি-20 সিরিজ আছে, টি-20 এশিয়া কাপ আছে, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, টি-20 টিমটাকেও একটু রিশেপ করে দেখতে হবে আমাদের। লিটন কুমার দাসকে আমরা ক্যাপ্টেন হিসেবে চিন্তা করছি সামনে। সো এই প্লেয়ারদেরকে পিএসএল এর মতো হাই ইন্টেন্সিভ ক্রিকেট যদি আমরা খেলতে দেই, সেটা কিন্তু আমাদের দেশের উপকার বা আমাদের দেশের প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্ট, টেম্পারমেন্ট ডেভেলপমেন্টের জায়গাটায় কাজে দিত। সেই সঙ্গে নতুন কিছু প্লেয়ারকে আমরা বাজিয়েও দেখতে পারতাম আরেকটু ভালোভাবে, যে তারা বিগ স্টেজে কেমন পারফর্ম করেন। তাসকিন আহমেদ তিনি আসলে সম্প্রতি গণমাধ্যমে বলেছিলেন যে আসলে লখনৌর সঙ্গে তার যোগাযোগ আছে, যদি তাদের প্রয়োজন হয় তারা নেবে। এর আগে দেখা গেছে যে প্রয়োজন ছিল কিন্তু এনওসি পান নাই, বাট এবারে এনওসির বিষয়টা ক্লিয়ার, কিন্তু প্রয়োজন হচ্ছে না। এটা কি একটু আফসোস কিনা, বা এর আগে যদি তারা এনওসি পেতেন তাহলে কিন্তু আজকে এই অপেক্ষাটা করতে হতো কিনা? একটা রেপুটেশন তো বাংলাদেশি ক্রিকেটারদের খারাপ হয়ে গেছে যে বাংলাদেশের ক্রিকেটাররা ফুল সিজনের এনওসি পান না আইপিএল। আর আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে আসলে আপনি যদি ফুল সিজনের এনওসি না পান, একটা টিমের কম্বিনেশন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আপনি খেয়াল করবেন যে চেন্নাই সুপার কিংসে মোস্তাফিজুর রহমান কিন্তু একটা স্টেজ পর্যন্ত ক্যারি করে যাচ্ছিলেন তাদেরকে, এবং একটা বেশ ভালো কম্বিনেশন তৈরি হয়ে গিয়েছিল, এবং সেই কম্বিনেশনটা অল অফ আ সাডেন ব্রেক হয়ে যায় মোস্তাফিজুর রহমান যখন ফিরে আসেন। ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু প্রেস কনফারেন্সে বলছিলেন যে ফিজ ওয়াজ দেয়ার, বাট
তার চলে যাওয়ার পরে কম্বিনেশনটা চলে গেছে, তো একটা প্রভাব তো আসলেই পড়ে। সো আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ওইভাবে আসলে জিনিসগুলো রিস্ক নিতে চায় না। হ্যাঁ, বাংলাদেশের একটা রেপুটেশন খারাপ হয়েছে, প্লেয়াররা সেই এনওসির জায়গাটা পান না। আর লখনউয়ের কথা যেটা বললেন, যে লখনউয়ের তিনজন পেস বোলার আমরা জানি তাদের একটা ইনজুরি কনসার্নের জায়গা আছে। আবেশ খান তিনি ইনজুর্ড, মায়াঙ্ক ইয়াদব তিনি ইনজুর্ড আছেন, এবং সেই সঙ্গে মহসিন খান তারও ইনজুরির একটা কনসার্নের জায়গা আছে। শার্দুল ঠাকুরকে রিপ্লেস করা হয়েছে একজনের পরিবর্তে। তো এখনও কিন্তু তাদের লোকাল পেস বোলারদের মধ্যে এখনও কিন্তু ইনজুরি কনসার্নের জায়গাটা আছে। আর বিদেশি পেস বোলার যদি আপনি চিন্তা করেন, শামার জোসেফ আছেন একমাত্র বিদেশি পেস বোলারদের মধ্যে প্রমিনেন্ট। মিচেল মার্শ বোলিং করতে পারবেন না। সো আই থিঙ্ক স্টিল আমার এখনও সেই চান্সের জায়গাটা আছে যদি তারা লখনউ মনে করে। কিন্তু ডেফিনেটলি আপনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশি প্লেয়ারদের তো একটা ছোট্ট কনসার্নের জায়গা আছে, তারা ফুল সিজন এনওসি পাবে কি পাবে না, আর সেটা তো একটা প্রবলেমের জায়গা আছে। এবং ওইটা নিয়ে একটা রেপুটেশন সংকটে তো আসলে বাংলাদেশ আছে আইপিএল এর কর্তৃপক্ষের কাছ থেকে বা আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে। এবারের আইপিএলটা আসলে কেমন দেখছেন? আইপিএলে গত রাতের ম্যাচটা দেখতে পারিনি। তামিম ইকবাল খানের অসুস্থতার যে বিষয়টা, আসলে আইপিএল দেখার মতো মানসিক কন্ডিশনটাই ছিলাম না, সেটা একটা বিষয়। তবে তার আগে একদিনে ডাবল হেডার সেটা দেখেছি, চেন্নাই সুপার কিংস যেভাবে ম্যাচ জিতেছে, মহেন্দ্র সিং ধোনির স্ট্যাম্পিং দেখেছি। ওভারঅল প্লেয়িং স্ট্যান্ডার্ড আইপিএলে যেরকম হয় সেরকমই, বাট 43 বছর বয়সে মহেন্দ্র সিং ধোনি এখনও 0.12 সেকেন্ডসে স্টাম্পিং করতে পারেন। সেটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য আসলে একটা অনেক বড় অনুপ্রেরণার জায়গা, যে আপনি যে কাজটা করতে ভালোবাসেন, আপনি যে কাজটা করে আনন্দ পান, সেই কাজটা আপনি করবেন। আপনার বয়স যতই হোক না কেন, আপনি যতই মানে মানুষ বলুক না কেন যে আপনার বার্ধক্য আপনাকে ঘিরে ধরেছে, কিন্তু না, বয়স শুধুমাত্র একটা সংখ্যা যদি আপনি নিজেকে মেনটেন করতে পারেন। এবং এই নিজেকে মেনটেন করার যে জায়গাটা, অনুপ্রেরণার জায়গাটা, আমার কাছে মনে হয় মহেন্দ্র সিং ধোনি সেটা দিয়ে যাচ্ছেন, হয়তো বা আরও কিছুদিন তিনি দিয়ে যাবেন।